ইদানিংকালেও একটি জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু সমস্যা, এবং বেশ প্রকট আকারে দেশে এবং অন্যান্য দেশেও হচ্ছে। এটা শুধু যে বাংলাদেশে হচ্ছে তা নয়, নানা দেশে হচ্ছে ডেঙ্গুর। এর কিছু কিছু কারণ আছে, এবং দেখা যাচ্ছে যে 1965 সালের দিকে আমাদের দেশে প্রথম প্রাদুর্ভাব হয় কলকাতায় প্রথম, তারপরে পশ্চিমবঙ্গ থেকে আমাদের দেশে আছে 60-65। তারপর থেকে 2-3 দশক গেল, এবং 2013 থেকে আসলে আমাদের প্রাদুর্ভাবটা অনেক বেশি। আর বছরের এই সামনের দিকে দেখা যাচ্ছে যে লাখের কোঠায় চলে এসছে, এবং মৃত্যু বেশ হচ্ছে, কিন্তু ডেঙ্গুর কারণে অনেকগুলো মৃত্যু হচ্ছে, এবং যেটা একটু শঙ্কার কারণ শিশুদের মধ্যে হচ্ছে বেশি, বয়স্কদের মধ্যে হচ্ছে বেশি। আরেকটি হচ্ছে যে শহরের থেকে বাইরে গ্রামেও হচ্ছে। আগে আমরা পল্লীগ্রামের যে চিত্রটা দেখতাম, যে পল্লী গ্রামের মতোই, সেগুলো থেকে তো আসলে অর্ধনগরায়ণ হয়েছে পল্লীর। সেখানে জল জমছে, সেখানে কিছু কিছু নির্মাণ কাজ হচ্ছে, এবং অপরিচ্ছন্নতার যে সমস্ত প্রকাশ যেগুলো শহরে দেখা যায়, নগরে দেখা, তা স্থানান্তরিত হয়েছে গ্রামেও। এইগুলো একটা কারণ। অপরিকল্পিত নগরায়ণ কিন্তু একটি বড় কারণ আমাদের দেশে করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে একটি ব্যর্থতা বলবো না, ব্যর্থতার মতোই, যে একটি সমন্বিত কার্যক্রম কিন্তু করা হয়নি। আসলে সিটি কর্পোরেশন শুধু যে মশা মারবেন তা নয়। 2 নম্বর হচ্ছে এর সঙ্গে কীটতত্ত্ববিদের বা এন্টোমোলজিস্টের থাকা উচিত, জনস্বাস্থ্যবিদের থাকা উচিত, এবং এগুলো সমন্বিত কার্যক্রম যদি করা হয়, যেটা অন্যান্য দেশে হয়েছে, সেটা আমাদের দেশে করা হয়নি। আমাদের সবগুলো প্রায়ই বিচ্ছিন্ন প্রয়াস, এবং আরেকটা এক একজন উপর দায় চাপানোর মতো কাজ। এইগুলো হচ্ছে আসলে মূল কারণ যেগুলোর জন্য এই ধরনের ঘটনাটা ঘটছে। আরেকটি বড় কারণ যেটা হচ্ছে, যেটা বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে বলছেন, সেটা হচ্ছে জলবায়ুর একটি পরিবর্তন হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমাদের দেশেও যে 6টা ঋতু ছিল, সেই 6টা ঋতু কিন্তু এখন নেই। এখন তো ধরুন যে শীতের মাস, সেখানে প্রচুর শীত পড়ার কথা, সেখানে এখনও কিন্তু গরম এবং উষ্ণ আবহাওয়া রয়েছে। এবং উষ্ণ আবহাওয়া থাকলে কিন্তু প্রজননটা বাড়ে, বংশবৃদ্ধি বেশি হয়। সুতরাং এইটা একটা কারণ, কিন্তু এটা একটি সার্বিক কারণ। এবং এই যে আবহাওয়ার প্রতি গুরুত্ব দেওয়া, জলবায়ু, পরিবেশ, এগুলোর পুরো গুরুত্ব দেওয়া, সেগুলো কিন্তু দেওয়া হয়নি, এই কথাটা ভাবাও হয়নি। কিন্তু এটা কিন্তু দেখা যায় যে 18% সেন্টিগ্রেড বেশি হলে প্রজননটা বেশি হয়, এবং এটা হচ্ছে কিন্তু, এবং সেই জন্য সব জায়গায় হচ্ছে। আর অপরিচ্ছন্নতা যে কথাটা আমি বলছিলাম, সেই কথাটা তো আছেই। আচ্ছা, আরেকটা কথা এখানে বলা যায়, আমাদের এখানে ডেন 2, ডেন 3 এগুলো হতো, কিন্তু অন্য ধরনের সেরোটাইপ কিন্তু বেরিয়েছে। মানে এবং যারা চিকিৎসকদের চিকিৎসা করছেন, তারা বলছেন যে গ্রাম দেশে অন্য রকমের সেরোটাইপ আসছে, মানে অন্য রকমের ধরন আসছে, যে ধরনটা শনাক্ত করা যাচ্ছে না। সুতরাং সেই জন্যে আবার আরেকটা জিনিস হচ্ছে যে স্বচ্ছ পানিতে হয়, এই কনসেপ্টটা এখন ঠিক না। মানে স্বচ্ছ জমা জলে ডেঙ্গু মশার বিস্তার লাভ করে, এই জিনিসটা কিন্তু ঠিক না। এটা কিন্তু বদলে গেছে এই কনসেপ্টটা, এটা জানা আছে কিনা জানি না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের উৎসটা নিবারণ করার প্রয়োজন আছে, যেটা করা হয়নি। যেমন ধরুন মশা এবং মানুষ, এই দুটোই কিন্তু উৎস। কারণ আপনি বুঝতে পারছেন, মশা একজন ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়াচ্ছে, সেই ডেঙ্গু আক্রান্ত মানুষটা কামড়ে তার ভিতরে তো সংক্রমণ হচ্ছে, এবং মশা যদি আবার তাকে কামড়ায়, সে ভালো মশা, সে গিয়ে অন্য আরেকজনকে কামড়ালো, তখন তার হচ্ছে। এর মানে মশা এবং মানুষ দুটোর মানে ইন্টারসেপশন করা দরকার, যে জিনিসটা খুব সচেতনভাবে আমরা জানি না। যেমন ধরো এই যে মশারির মধ্যে দিনের বেলা থাকা, এগুলো সমস্ত জিনিসগুলো করার মধ্যে। সুতরাং যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের একটি সেন্ট্রালাইজড হেলথ সিস্টেম থাকার জন্য, মানে কেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থা থাকার জন্য, এবং প্রান্তিক যদিও আমরা মুখে যত বলি না কেন, প্রান্তিক পর্যায়ে গ্রামাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থাটা খুব দুর্বল হওয়ার জন্য, এবং সেখানে মানুষ কি করবে কি না করবে, যন্ত্রপাতি, কলা কৌশল, ছোটোখাটো জিনিস, সেগুলো কিন্তু করা হচ্ছে না, সেই জন্য এগুলো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এখন তো প্রযুক্তির যুগ, এখন এই প্রযুক্তির যুগে কিন্তু আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু ডেঙ্গু মশা হলে কী করতে হবে, কিভাবে থাকতে হবে, কী না কী করতে হবে, এগুলো আমরা কিন্তু করতে পারি। এবং সেগুলো ব্যাপক আকারে যদি গ্রামাঞ্চলে করা যায়, এবং সেখানে যদি চিকিৎসক যারা আছেন, অথবা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক লাগে না, স্বাস্থ্যকর্মীকে আমরা ট্রেন করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, যে কিভাবে এটার প্রচার প্রসার করা যায় এবং কীভাবে এর থেকে নিজেদেরকে আড়ানো যায়। সুতরাং এই যে জিনিসগুলো আমি বললাম, যে সমন্বিত কৌশলের একটা দরকার আছে, যেটা আমি বারবার করে বলছি, যে চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ,
কীটতত্ত্ববিদ এবং পরিবেশবিদ সবার সমন্বয়ে একটি কাজ হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সবগুলোই কিন্তু সমন্বিত কার্যক্রম হওয়া উচিত, যেটা আমাদের দেশে হয় না। সুতরাং এটা যদি করা যায়, ঠিকমতো প্ল্যান করা যায় এবং ইমপ্লিমেন্টেশন করা যায়, মানে প্রয়োগ করা যায় এবং এর আগে পাইলটিং করা যায়। আমরা করি কি, একটা প্ল্যান করি, ইমপ্লিমেন্টেশন করার দিকে আমরা যেতে পারি না এবং সেখানে ব্যর্থতা আসে। সুতরাং একটা পাইলট প্রোগ্রাম করে যে কীরকম কাজ করলো একটা জায়গায়, সেটা দেখে যদি এটাকে আন্তরিকভাবে এবং সদিচ্ছা নিয়ে করা যায়, তাহলে এটাকে, এই ঝুঁকিটাকে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হয়। অন্যান্য দেশে করছে, আর এই জন্য গবেষণা দরকার। আমাদের লেখাপড়া কিন্তু কম, লেখাপড়া কম থাকাতে, গবেষণা কম থাকাতে আমাদের কিন্তু আমরা বুঝতে পারি না আমরা কিভাবে এটাকে অ্যাটাক করব, আক্রমণ করব। তো আপাতত আপনারা, আমি যা বলবো, যেটা সমন্বিত কৌশল এবং সিটি কর্পোরেশনের সাথে কীটতত্ত্ববিদ, পরিবেশবিদ, তারা সবাই মিলে যদি সমন্বিত একটা কার্যক্রমকে মশা এবং মানুষ দুটোকেই নিবারণ করার জন্য চেষ্টা করেন, তাহলে আশা করি প্রকোপটা কমে আসবে। এবং সুস্থ যারা বাচ্চা এবং বয়স্কদের প্রতি বিশেষ নজর দিতে হবে, তাদেরকে জানাতে হবে কী করতে হবে, ঘরের মানুষদেরকে বলতে হবে এবং ব্যাপক একটা প্রচার প্রসার যদি করা যায় এবং এতে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে ঘটনাটা রোধ করা সম্ভব হবে।